সরকার যেভাবে পিয়ার পদ্ধতির প্রস্তাবনা দিয়েছে, আমরা তো ওপেন বললাম আমরা সেই পিয়ার পদ্ধতির বিপক্ষে। ওই পিয়ার পদ্ধতি আমরা চাই যেখানে সারা দেশে প্রত্যেকটা ব্যালট পেপারে অংশগ্রহণকারী প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতীক থাকবে। জনগণ সে প্রতীকের উপর উচ্চ কক্ষে ভোট দিবেন, সেই ভোট কাউন্টিং হবে, তখন জনগণের সঠিক মতামত প্রতিফলিত হবে। সেই পদ্ধতি যদি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করে, আমরা সেই পিয়ার পদ্ধতির পক্ষে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও স্বাগত জানাচ্ছি পি নিউজ অনলাইন টিভির পর্দায়। আবারও আমি আছি আপনাদের সাথে আদনান তাহসিন আলমদার, এবং আজ আমরা আলোচনা করব পিআর পদ্ধতি নিয়ে আজ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য ডাইসে এসেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত মহাসচিব অধ্যক্ষ সৌম আব্দুল সামাদ। আমরা অধ্যক্ষ জনাব সৌম আব্দুল সামাদকে আমাদের পি নিউজের ডাইসে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে এবং আপনার দর্শক শ্রোতা সবাইকে সালাম ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, অসংখ্য ধন্যবাদ আজ আমাদের ডাইসে এসে আপনি আমাদেরকে সম্মানিত করেছেন। তো যেহেতু আজ আমরা পিআর সিস্টেম নিয়ে, পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করব, তো প্রথমে যদি আপনি পিআর পদ্ধতি বিষয়টা কি সেটা যদি একটু ডিফাইন করতেন, এবং আপনারা দলগতভাবে পিআর নিয়ে কি ভাবছেন তা যদি একটু সংক্ষেপে বলতেন। পিয়ারটা একটা সার্বজনীন ভোট দেওয়ার প্রক্রিয়া। আসলে পৃথিবীর বিভিন্ন দেশে এই পদ্ধতি প্রচলন আছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপালও এই পদ্ধতি প্রচলিত আছে। পিয়ার পদ্ধতিটা হলো নির্বাচনের মাঠে কোনো ব্যক্তি থাকবে না, থাকবে দল, দলের প্রতীক থাকবে, দলের আদর্শ, উদ্দেশ্য, নীতি, কার্যক্রম, কর্মসূচি এগুলোর উপর ভিত্তি করে জনগণ ভোট প্রদান করবে দলের প্রতীকে। যে দল যত পার্সেন্ট ভোট পাবেন তত পার্সেন্ট প্রতিনিধি তার থেকে মনোনীত করা হবে। এটাই পিয়ার পদ্ধতি হিসেবে সারা পৃথিবীতে পুরো পরিচিত। সেক্ষেত্রে যদি দলই নির্বাচিত হয়, দলকে যদি ভোট দেয়, সেক্ষেত্রে এখন এই যে মানুষ, অর্থাৎ একজন প্রার্থীকে কেন্দ্র করে যখন ভোটটা হচ্ছে, প্রার্থী মানুষের মন জয় করার জন্য বিভিন্ন ধরনের আশ্বাস দিচ্ছে, কার্যক্রমে অংশগ্রহণ করছে, সমাজের পরিবর্তনে আসলে নিজেকে সক্রিয়ভাবে জড়িত রাখছে। কিন্তু যখন পিআর ইলেকশনের মাধ্যমে যখন দলকেই মানুষ নির্বাচিত করবে, তখন তো আসলে ব্যক্তির এই যে অ্যাকাউন্টেবিলিটি, যে তৃণমূল পর্যায়ের মানুষের সাথে ব্যক্তির একটা জবাবদিহিতার একটা সম্পর্ক, সেই সম্পর্কটা তো ভেঙে যাচ্ছে। আপনারা আসলে এই পিআর নিয়ে দলগতভাবে কি ভাবছেন? আসলে বাংলাদেশে বর্তমানে সরকারের ঐক্যমতের কমিশন যে পিয়ার এর জন্য সুপারিশমালা দিয়েছে, সেটা আসলে পিয়ার পদ্ধতি না। কারণ এখানে যে কথাটা বলা আছে, নিম্ন কক্ষে যারা যে পরিমাণ ভোট পাবে, যত শতাংশ, সেটার উপর ভিত্তি করে উচ্চ কক্ষে প্রতিনিধি নির্বাচিত হবে। নিম্ন কক্ষে সাধারণ ভোট হবে, উচ্চ কক্ষে পিআর এর মাধ্যমে 100 প্রতিনিধি নির্বাচিত হবে। অর্থাৎ মনে করেন বর্তমানে প্রায় 13 কোটি ভোটার, ওখান থেকে 8 কোটি মানুষ ভোট দিল। 8 কোটি মানুষ ভোট দিলে 8 লাখ ভোট পেলে, 1% পেলে একজন পিআর পদ্ধতিতে নির্বাচিত হয়ে আসবে। এই ধরনের একটি প্রস্তাবনা আমরা লক্ষ্য করেছি। ইলেকশন কমিশন এখনো পিআর পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য বক্তব্য এখনো জনসমক্ষে আনেনি। কিন্তু এখানে যে বিষয়টা ধর্তব্য বিষয়, বর্তমান যে পিআর পদ্ধতির প্রস্তাবনা আসছে, আমরা সেই পিআর পদ্ধতির বিপক্ষে। কারণ এতে জনমতের সঠিক প্রতিফলন আসবে না। যেমন মনে করেন দেশে 5টি রাজনৈতিক দল নির্বাচন করলো, তন্মধ্যে 2টি কিংবা 3টি রাজনৈতিক দল সারা দেশে প্রার্থী দিল, আর অন্যান্য রাজনৈতিক দলগুলো হয়তো সারা দেশে প্রার্থী দিতে পারেননি, অথবা জোটের কারণে কত প্রার্থী দিতে পেরেছেন, কত জোটকে ছেড়ে দিতে হয়েছে। এবার যেহেতু জোট অনুযায়ী একই প্রতীকে নির্বাচন হওয়ার সুযোগ কিংবা সম্ভাবনা নেই, সেহেতু জোটের কারণে যেখানে দলীয় প্রার্থী নাই, সেখানে তো ওই দল আর কোনো ভোট পাচ্ছে না। অথচ দলটি সারা দেশে সমর্থক আছে, ভোটার আছে, কর্মী আছে। কোনো টেকনিক্যাল কিংবা পলিটিক্যাল কারণে সারা দেশে প্রার্থী দেওয়া যায় নাই। তাইলে সেক্ষেত্রে জনগণের সঠিক মতামত প্রতিফলিত হলো না। আমরা বলতে চাই সরকারকে, এবার যে পদ্ধতিটা পিআর পদ্ধতি সরকার এবার বাস্তবায়ন করে, সেক্ষেত্রে প্রার্থী থাক কিংবা না থাক, যে কয়টি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে, সব কয়টি রাজনৈতিক দলের প্রতীক দ্বিতীয় কক্ষের জন্য
অনুমোদন দিতে হবে এবং এটা একটা ব্যালট পেপার থাকবে। সেই পেপারেই প্রতীকের উপর জনগণ ভোট দেবে। সেই ভোটে উচ্চকক্ষের ফলাফল নির্ধারিত হবে। নচেৎ যেভাবে পিয়ার পদ্ধতির প্রস্তাবনা দিছে এটা সঠিক পিয়ার পদ্ধতি নয়। আমরা ওই পিয়ার পদ্ধতির সাথে ঐক্যমত নই। 2018 সালে যখন এই যে বর্তমানে তো বেশ কয়েকটি দল আসলে পিআর এর পক্ষে গাইছে, কিন্তু তখন কিন্তু তাদের মুখ টোটালি স্টপ ছিল। তো সর্বপ্রথম আমরা যদি দেখি যে আপনারাই বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকেই কিন্তু সর্বপ্রথম পিআর পদ্ধতিতে ইলেকশন চেয়ে আপনারা প্রস্তাবনা দিয়েছিলেন। তো এমন কি হলো যে মাত্র এক ইলেকশন পরেই আপনারা এসে আপনাদের সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন? কারণ সরকার যেভাবে পিয়ার পদ্ধতির প্রস্তাবনা দিয়েছে, আমরা তো ওপেন বললাম আমরা সেই পিয়ার পদ্ধতির বিপক্ষে। ওই পিয়ার পদ্ধতি আমরা চাই যেখানে সারা দেশে প্রত্যেকটা ব্যালট পেপারে অংশগ্রহণকারী প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতীক থাকবে। জনগণ সে প্রতীকের উপর উচ্চ কক্ষে ভোট দিবেন, সেই ভোট কাউন্টিং হবে, তখন জনগণের সঠিক মতামত প্রতিফলিত হবে। সেই পদ্ধতি যদি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করে আমরা সেই পিয়ার পদ্ধতির পক্ষে। কিন্তু বর্তমানে নিম্নকক্ষে ভোটের উপর নির্ধারণ করে উচ্চপক্ষের প্রতিনিধি নির্ধারিত হবে, আমরা সেই পিয়ার পদ্ধতির বিপক্ষে। যে পিয়ার পদ্ধতির মাধ্যমে তো যেহেতু দলকেই ভোট দিবে, দল যখন আহ, নির্দিষ্ট পার্সেন্টেজের ভোটটা পাবে তখন সেখান থেকে একজন মনোনীত প্রার্থী যখন সংসদে যাবে সেটা তো দলই ঠিক করে দিবে। তো মানুষ যাকে চাই আসলে তাকে তো পাচ্ছে না। তো এটা কি আসলে গণতন্ত্র কিনা, আপনি গণতন্ত্র হিসেবে এটাকে রেট করবেন কিনা? এটা এক প্রকার গণতন্ত্র ধরা যায়, কারণ জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত হলো। জনগণ তো ওই প্রার্থীকে নাও না- চাইতে পারে। নাও চাইতে পারে, কিন্তু জনগণ ওই প্রার্থীর দল, আদর্শ, চিন্তাধারা, সেবা এগুলোকে বিবেচনা করেই জনগণ ভোট দিয়েছে। জনগণের ভোট দিয়েছে, জনগণ সেই দল থেকে প্রতিনিধি দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। জনগণ যেহেতু সেই দলের প্রতিনিধি দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে, এটা আরেকভাবে বিবেচনা করতে গেলে এটা এক প্রকার গণতন্ত্র। যেমন হতে পারে আমার এলাকায় একটা নির্দিষ্ট দলের এমপি আমার এলাকার মধ্যে যিনি দাঁড়ালেন তিনি যথেষ্ট সৎ, কিন্তু একই দল থেকে অন্য এলাকায় যিনি দাঁড়ালেন তিনি অসৎ। তো সেক্ষেত্রে দল হয়তো বা পক্ষপাতিত্ব করে ওই অসৎ মানুষকে তো আমার এলাকায় দিতে পারতেছে যদি পিআর পদ্ধতিতে হয়। তো না, সেক্ষেত্রে আসলে দল পক্ষপাত মানুষ আসলে চাইছে কিনা, তো এই জিনিসটা তো তখন আর মানুষের ভয়েসটা তো তখন আর রিচ হচ্ছে না। না, মানুষ ব্যক্তি চায় না, মানুষ দল চায়, দলের নীতি চায়, আদর্শ চায়, কর্মসূচি চায়। যারা এই আদর্শ, নীতি, কর্মসূচি প্রতিফলন ঘটাতে পারবে তারাই মনোনীত হবেন, তারাই দায়িত্ব পালন করবেন। সুতরাং পিয়ার পদ্ধতিটা খারাপ না, কিন্তু বর্তমান যে প্রক্রিয়ায় পিয়ার পদ্ধতি উপস্থাপন করা হয়েছে সেই পিয়ার পদ্ধতিটা যথার্থ নয়। এই পিয়ার পদ্ধতির মাধ্যমে সঠিক জনমত প্রতিফলিত হবে না। আমরা চাই 300 আসনের প্রত্যেকটা ব্যালটের মধ্যে যারা নির্বাচন অংশগ্রহণকারী সকল দলের প্রতীক থাকবে। সব জনগণ সেই প্রতীক থেকে বাছাই করে সেই দলকে ভোট দেবে। সেটার উপর ভিত্তিতে সংসদের উচ্চ কক্ষ নির্বাচিত হবে। আমরা যদি অন্যান্য দেশের এক্সাম্পল দেখি, উদাহরণ দেখি, এই যে ইতালি বলেন, ইসরায়েল বলেন, কিংবা এই ধরনের রাষ্ট্রগুলোতে দেখা যায়, বেলজিয়াম বলেন, এই ধরনের রাষ্ট্রগুলোতে দেখা যায় যে এখানে একদম পিওর পিয়ার পদ্ধতি আছে বলে আপনার বলা হয়ে থাকে। তো সেই সমস্ত রাষ্ট্রে দেখা যায় যে পিয়ারের কারণে অনেকটা উগ্রপন্থী মানুষজনও কিন্তু সংসদে ঢুকে এবং তারা আহ পরবর্তীতে দেশের রাষ্ট্রের আইনে কিন্তু তারা যথেষ্ট হস্তক্ষেপ করে। তো সেক্ষেত্রে বাংলাদেশেও যেহেতু এই ধরনের অনেকগুলো উগ্রবাদী সংগঠন, উগ্রবাদী রাজনৈতিক দল অ্যাক্টিভ রয়েছে, তো আপনি কি এটা মনে করেন না যে পিআর এর মাধ্যমে তারা দেশের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার আরো কাছে চলে যাবে? জনগণ যদি চায়, জনগণ যদি যে কাউকে সাপোর্ট করে, যে কারো পক্ষে ভোট দেয়, সে প্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য যোগ্য হয়ে গেল। এবং জনগণের মতামত প্রতিফলিত যেখানে হবে সেখানে তার বিরোধিতা করার কোনো সুযোগ নেই। কিন্তু বর্তমান যে পদ্ধতিতে পিয়ার চাচ্ছে সেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে না। যারা 300 আসনে প্রার্থী দিবে তাদের মতামত প্রতিফলিত হবে। যারা 300 আসনে জোটের কারণে হোক অন্য কোনো কারণে হোক প্রার্থী দেওয়ার সুযোগ পাবে না, তাদের মতামত প্রতিফলিত হওয়ার সুযোগ নেই। সুতরাং আমরা ওই পিয়ার চাই যে পিয়ার সাধারণ সব জনগণের মতামত প্রতিফলিত হতে পারে। হ্যাঁ, এখন আমি যদি আপনার উদাহরণস্বরূপ ধরি যে বাংলাদেশের মধ্যে ঢাকার সিটি কর্পোরেশনের একজন ছিলেন মেয়র জনাব সাইদ খোকন। তো ওনার হাত ধরে কিন্তু বাংলাদেশে আপনার উগ্রবাদী একটা সংস্থা যারা এখনো পর্যন্ত দেশের সীমান্ত এলাকাগুলোর মধ্যে তাদের উগ্রবাদী কার্যক্রম অ্যাক্টিভ রেখেছে, আলে হাদিস ঘরানার যারা যারা আছে।
তো এখন দেখা যায় ধরেন এই ধরনের মেন্টালিটি মানুষ যারা আসলে এই যে এই উগ্রবাদী সংস্থাগুলোকে আসলে লেভারেজ দিয়ে থাকে, ফ্লোর দিয়ে থাকে, এই ধরনের মানুষ যখন ক্ষমতায় চলে যাবে, আসলে জনগণ চাইছে, জনগণ তো আসলে এই মানুষটাকে চাই না, এমনও হতে পারে, এখন কিন্তু দলের বিভিন্ন লেজুর ভিত্তির কারণে ওই মানুষটাকে হয়তো বা দিয়ে দিয়েছে, তখন আপনারা কিভাবে সেটাকে আটকাবেন? এখন যেটা বিষয়, আপনি তো আপনার প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছেন। সেটা হলো যে পিয়ার পদ্ধতি ছাড়াই উগ্রবাদীরা নির্বাচিত হয়ে আসছে। পিয়ার পদ্ধতি নাই, তবু উগ্রবাদীরা নির্বাচিত হয়ে দেশে উগ্রবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এটি দলের লেজুর ভিত্তি হয়ে। সুতরাং সেটা সম্ভাবনা তো দলের লেজুর ভিত্তির মধ্যেও আছে। সুতরাং পিয়ার পদ্ধতিতে যে উগ্রবাদীরা আসবে সেটা না, পিয়ার পদ্ধতি ছাড়া উগ্রবাদীরা আসে, সেটার প্রমাণ আপনার প্রশ্নের মধ্যে স্পষ্ট করেছে। আচ্ছা, যদি ভোট কারচুপি নিয়ে যদি বলতে যাই, 2014, 2018, 2024 সকল ইলেকশনে 14 যদিও বা তুলনামূলক কম ছিল, পরবর্তী দুটি ইলেকশনে কিন্তু ভোট কারচুপি খুব ভালোভাবে হয়েছে। তো যখন আপনার দলকে মানুষ ভোট দিবে, তখন এই ভোট কারচুপির সম্ভাবনা তো আরো বেড়ে যেতে পারে। এখন ব্যাপার হলো যে কারচুপি তো কারচুপি, কারণ জনগণ শিক্ষিত, সৎ, ন্যায় পরায়ণ সম্পন্ন না হলে কারচুপি রোধ করাটা অনেক বেশি কঠিন হবে। এবং ক্ষমতা আর কি বলে আপনার ক্ষমতা আর জনতা, জি, এই দুইয়ের মধ্যে যখন টানাটানি হবে, তখন কারচুপির মাত্রাটা বেড়ে যাবে। ক্ষমতা আর জনতা যখন পাশাপাশি থাকবে, তখন কারচুপিটা কম হবে। আচ্ছা, ধরেন একজন এমপি নির্বাচিত হলো, অর্থাৎ একটা দলকে আমরা ক্ষমতায় বসালাম পিয়ার ইলেকশনের মাধ্যমে। তো সেই দল চট্টগ্রামের একজন মানুষকে কুষ্টিয়ার মধ্যে এমপি হিসেবে নমিনেট করেছে। এখন এই মানুষ যদি কুষ্টিয়ার মধ্যে গিয়ে যদি কুষ্টিয়ার এই এমপি পদটাকে ব্যবহার করে যদি সে যদি দুর্নীতি করে, এখন তো এলাকার মানুষ, এলাকার এমপি মানুষ এলাকায় গিয়ে প্রতিবাদ করার একটা সুযোগ আছে, তারা জানে যে কোন জায়গায় তাদের প্রতিবাদ করতে হবে, কোন জায়গায় এই মানুষটাকে ধরতে হবে। কিন্তু যখন এই যে চট্টগ্রামের মানুষ গিয়ে কুষ্টিয়ার মধ্যে আপনার এমপি হবে, তখন এই মানুষটার জন্য মানুষ কোথায় প্রতিবাদ করবে, কিভাবে মানুষ তাদের ভয়েস রেজ করবে, এবং মানুষ কিভাবে এই যে দুর্নীতির বিরুদ্ধে স্টেপ নেবে, তখন তো সেটা অনেক কঠিন হয়ে যাবে না? না, সেক্ষেত্রে আরো সহজ হবে। কারণ যে লোকটা লোকাল হবে, সেই লোকটাকে প্রতিরোধ করা কঠিন হবে। যে লোকটা লোকাল হবে না, তার কাছে নেটে ধরে দেওয়াটা, তাকে কনভিন্স করাটা, তাকে মোটিভেশন করাটা আরো অনেক বেশি সহজ হবে। সুতরাং এক্ষেত্রে লোকালের চেয়ে বাহ্যিক প্রতিনিধি আসলে সে কাজটা আরো বেশি সহজ হতে পারে বলে আমি বিশ্বাস করি। সর্বশেষ প্রশ্ন, আপনারা সেক্ষেত্রে আগামী যে ইলেকশন 2026 সালে ইলেকশন আসছে, সেই ইলেকশনে আপনারা আসলে কোন নির্বাচন চান? আসলে পিয়ার চান নাকি আমরা গতানুগতিক? আমরা সরকারের উচ্চ কক্ষে যে পিয়ার পদ্ধতি, সেটাকে আমরা সাপোর্ট করি। জি, এক্ষেত্রে আমাদের দাবি হলো যে নিম্ন কক্ষের নির্বাচিত প্রতিনিধিদের ভোটের আলোকে উচ্চ কক্ষ নির্বাচিত হবে সেটা নয়। 300 আসনেই সমস্ত দলগুলো অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ব্যালট থাকবে, সেখানে তাদের এজেন্ট থাকবে, এবং সেখানে উচ্চ কক্ষের ভোট, সরাসরি ভোট হবে জনতার। সেই জনতার ভোটারগুলো আলোকে যদি নির্বাচিত হয়, সেটাকে আমরা অনেক বেশি স্বাগত জানাবো। নিম্ন কক্ষের ভোটার আলোকে হলে সেটাকে আমরা স্বাগত জানাবো না। অসংখ্য ধন্যবাদ অধ্যক্ষ সৌম আব্দুল সামাদ সাহেব, আপনি এতক্ষণ পর্যন্ত পিয়ার পদ্ধতি নিয়ে অদ্যপান্ত আলোচনা করেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকে, আপনাদের যারা এই আয়োজনের সাথে যুক্ত সকল কলা কৌশলীকে ধন্যবাদ, আপনাদের দর্শক শ্রোতাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন পিআর পদ্ধতির অদ্যপান্ত এবং বাংলাদেশে ভবিষ্যতে পিআর হলে কি কি হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি। আলোচনায় আমাদের সাথে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত মহাসচিব অধ্যক্ষ সৌম আব্দুল সামাদ। আমরা আজ আমাদের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো আয়োজন, অন্য কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য, পি নিউজের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।